গুড ইভিনিং বন্ধুরা। আজ আমরা কয়েকজন বন্ধু মিলে একটা জায়গায় ঘুরতে চলেছি। সেই রাত্রেবেলার 11:30টায় ট্রেন কলকাতা স্টেশন থেকে আমরা যাচ্ছি ডুয়ার্স প্রথমে, তারপরে ওখানে দুদিন থাকবো, তারপরে ওখান থেকে চলে যাব লোলেগাঁওয়ের একটা হোমস্টেতে। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমাদের সঙ্গে ছোট্ট করে একটা ট্যুর করে আসি, সঙ্গে থাকুন, রাস্তায় দেখা হচ্ছে। আগে থেকেই ঠিক করা ছিল আমরা 4 বন্ধু একটু কয়েকদিনের জন্য আউটিংয়ে যাব। কোথায় যাব সেটা ঠিক করতে করতে হয়ে গেল প্রথমে যাব ডুয়ার্সে। আমার এক বন্ধুর রিসোর্ট আছে, সেই রিসোর্টটা খুবই আপন। সেখানে গিয়ে আমরা 2-3 দিন থাকবো। তারপর সেখান থেকে আমারই বন্ধু ঠিক করলো লোলেগাঁওতে একটা রিসোর্ট, যার নাম রিসোর্ট ট্রি ফান্ড। তো সেখানে আমাদের বুক আগে থেকেই হলো, টিকিটও আগে থেকে কাটা ছিল। টিকিটটা কেটেছিলাম আমরা ডিব্রুগড় স্পেশাল, কলকাতা স্টেশন থেকে ছাড়ে সপ্তাহে একদিন সেটা যায়। তো আমরা কিছুদিন আগেই ওটার শিডিউল দেখছিলাম কীরমভাবে যাচ্ছে। প্রত্যেক দিনে দেখছি 1 থেকে 1.5 ঘন্টা লেট, কোনোদিন 3 ঘন্টা লেট। তো সেই একটা আশঙ্কায় ভয়ে ছিলাম। স্টেশনে গিয়ে জিজ্ঞেস করলাম এনকোয়ারিতে যে ট্রেনটা কখন আসবে, কখন ছাড়বে। 11:30 বাজে, তখনও বলতে পারছে না। বললো 11:30টার পরে জানতে পারবো কখন আসবে। আমরা অপেক্ষা করছি। সেই অপেক্ষা করতে করতে 11:30 11:40 নাগাদ ট্রেনটা এসে ঢুকলো এবং সেখান থেকে প্যাসেঞ্জার খালি হলো। তারপর ট্রেন ক্লিন হলো। তারপরে আমাদের ট্রেনে বোর্ডিং করতে দিল। ট্রেনে বোর্ডিং করতে করতে মোটামুটি 12টাই হলো। সেদিন ট্রেনে উঠেই আমরা শুয়ে পড়েছিলাম। এরপর পরদিন সকাল। গুড মর্নিং বন্ধুরা। আজ 30শে জানুয়ারি, ঠিক সকাল 11টা রাইট টাইমে গাড়ি এনজেপিতে পৌঁছে গেছি। এবার আমরা ট্রেন থেকে নামছি। নেমে এবার আমরা আমাদের গাড়ি ওয়েট করছে পার্কিংয়ে। ড্রাইভার ফোন করেছিল। তো চলুন দেখা যাক এরকম গাড়ি হয়। আমরা আস্তে আস্তে ডুয়ার্সের পথে এগোবো। প্রথমে ডুয়ার্স যাবো, আগেই বলেছি, আর তারপর আমরা যাব লোলেগাঁওয়ের একটা হোমস্টেতে। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন তাহলে এগোনো যাক। এই সেই সবার পরিচিত এনজেপি স্টেশনের ওভারব্রিজ, যেটা পেরিয়ে গেলেই তবে গিয়ে পৌঁছাবো পার্কিং লটে। তো চলুন পার্কিং লটের দিকে এগোতে থাকি। ড্রাইভার দাদারা আমাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। তো লাগেজ গাড়িতে ঠিকঠাক রাখার পরে আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম। আমরা দুটো গাড়ি নিয়েছি, একটা গাড়ি ছোট গাড়ি, একটা গাড়ি বড় গাড়ি। আমাদের এই গাড়িতে আমরা আছি 4 জন। এই পিছনে বনানী, জনি, নাম বলো, পৌলমি, আর সঙ্গে আমি আছি। আর আমাদের ড্রাইভার দাদা, কি নাম বলো দাদা? সাহেব আলী। আর একটা পুচকে আছে, কোথায় গেল সে? এই যে নিচে মুড়ি খাচ্ছে বসে। এবার আমরা চলেছি সোজা গজলডোবা থেকে আমাদের যে হোমস্টে সেখানে যাব। আমি বহুদিন পর শিলিগুড়ি আসলাম বা ডুয়ার্স অঞ্চলে যাচ্ছি, প্রায় 3-4 বছর পরে। তো তখন রাস্তা ছিল সেবক হয়ে আমরা যেতাম। এখন দেখলাম একটা সুন্দর রাস্তা তৈরি হয়েছে। এটা অনেকেই হয়তো গিয়েছেন এই রাস্তায়, আমি আজকে প্রথমেই যাচ্ছি। এদের ক্যানেল একটা রোড সাইড, একটা রোড, সুন্দর রোড তৈরি হয়েছে, ডাবল লেন রোড, যেটা সোজা গিয়ে একদম লাটাগুড়িতে উঠছে। বেশ সুন্দর, বেশ ফাঁকা রাস্তা। চলুন সেই রাস্তা দেখতে দেখতে যাই। গজলডোবা জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং, বিশেষ করে যারা পাখির ছবি তুলতে ভালোবাসি তাদের জন্যে। প্রত্যেক বছর এই শীতকালীন সময়ে গজলডোবাতে প্রচুর পরিযায়ী পাখি আসে ছবি তোলার জন্য। দারুণ মনোরম জায়গা। তার সঙ্গে আপনি দেখে নিতে পারেন বৈকুণ্ঠপুর ফরেস্ট, দেবী চৌধুরানীর মন্দির, তার সঙ্গে চা বাগান আছে। শিকারপুর চা বাগানের পাশে ভবানী পাঠকের মন্দিরও পাওয়া যায়, সেটাও দেখে নিতে পারেন। আর এখানে কিছু কিছু থাকার জায়গা আছে, ছোট ছোট রিসোর্ট করেছে। যদি কেউ গজলডোবায় যেতে চান পাখির ছবি তোলার জন্যে, তাহলে বলবো আগে থেকে রিসোর্ট বুক করে নিতে, এবং সুন্দর করে ওখানে থেকে 2 দিন ঘুরতে পারবেন। গজলডোবা থেকে আমরা যেটা যাই সেটা হচ্ছে চলে যাই লাটপাঞ্চর, সেখানেও পাখির ছবি তোলার জন্য বিখ্যাত। তো এইভাবেই আমাদের প্রোগ্রাম চার্ট তৈরি হয়।
তো আমরা তো যাচ্ছি এবারে নর্মাল ঘুরতে ফ্যামিলির সঙ্গে। এবারে আমরা আর গজলডোবায় ঢুকবো না, গজলডোবার পাশ কাটিয়ে তিস্তা ব্যারেজ হয়ে চলে যাবো আমাদের গন্তব্যস্থানে। সামনেই তিস্তা ব্যারেজ, একটুখানি এগিয়ে বাঁদিকে গেলেই গজলডোবা। গজলডোবাতে যেখানে আমরা মাঝে মধ্যে পাখির ছবি তুলতে আসা হয়, সেই জায়গাটাই এখানে। আমরা আজকে সেখানে ঢুকবো না, পাশে তিস্তা ব্যারেজ দেখাবো। তারপর ওখান থেকে আমরা আজকে যেখানে থাকবো, চিয়ার্স ডুয়ার্স বলে একটা হোটেল, সেখানে চলে যাব ডুয়ার্সের জঙ্গলের মধ্যে, একদম লোনলি প্লেস। এবার আমরা একটু পরেই গাড়িটা করে তিস্তা ব্যারেজের উপর দিয়েই যাব, সেটাও আপনাদের দেখাবো। তার আগে যেটা দেখাই সেটা হচ্ছে চারিদিকে দোকান, এখানে প্রচুর লোকের ভিড়, একটা মার্কেট প্লেস মতো তৈরি হয়েছে। আর আমাদের গাড়িটা ঠিক আগে দাঁড়িয়েছে। সুন্দর জায়গা, অবশ্যই সবসময় সুন্দর, ডুয়ার্সের এরিয়া সবসময় সুন্দর। আমার তো অল টাইম ফেভারিট। বহুদিন পরে এসে এখন খুব ভালো লাগছে। সঙ্গে থাকুন, দেখুন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। এখন আমরা তিস্তা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। এই তিস্তা ব্যারেজের বাঁ পাশেই গজলডোবা জলাশয়, এবং তিস্তা ব্যারেজ থেকেও যদি লক্ষ্য করা যায় প্রচুর পাখি দেখা যাচ্ছে, এদিক ওদিকে ছড়িয়ে আছে। তো চলুন তিস্তা ব্যারেজটা পেরোই, তারপরে আমরা ঢুকবো লাটাগুড়িতে। কিছুক্ষণ পথ চলার পরেই আমরা লাটাগুড়ি পেরিয়ে আমরা ঢুকে গেলাম লাটাগুড়ির জঙ্গলে। তারপর দুদিকেই জঙ্গল, গভীর জঙ্গল বলতে গেলে। আপনারা অনেকেই এসছেন, তাও আমি আপনাদের আবার দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পাবো ওই মহাকালের মন্দির, যেখান থেকে এলিফ্যান্ট ক্রসিং জোন করা আছে। তারপরেই ডান দিকে গরুমারা ফরেস্টের গেট, যেখান থেকে সকালে সাফারি বা বিকেলে সাফারি করা হয়। আর তারপরেই অনন্ত বিস্তৃত চা বাগান। দেখলে, সবুজ দেখলে মন ভরে যায়। যেদিকে তাকাচ্ছি চারিদিকে সবুজ আর সবুজের সমারোহ। কি যে বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে এতই ভালো লাগছে যে কি বলবো। চলুন দেখুন। এনজেপি স্টেশন থেকে প্রায় 2.5 ঘন্টা পথ চলার পরে গাড়িতে আমরা এসে পৌঁছালাম চিয়ার্স ডুয়ার্স। এটা আমার বন্ধু সুদীপ আর রাহুলের রিসোর্ট। আমি আগেও এসেছি। ওপরে 3টে ঘর, নিচে একটা ঘর, তাদের সঙ্গে ওদের রান্নাঘর, টয়লেট আর একটা ওদের নিজস্ব লোকজনদের যারা স্টাফ আছে তাদের থাকার ঘর। আমি আগেও এসেছি, পুরো মনে হয় নিজের বাড়ি। দারুণ কুক, দারুণ সব ব্যবহার। যখন যা বলেছি সবটা আমাদের ওরা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে। সবকটা ছেলে এত ভালো, এত ভালো, আপনাদের কি বলবো। আমি ডেসক্রিপশন বক্সে সুদীপের আর রাহুলের নাম্বার দিয়ে দেবো। যদি কোনোদিন মনে হয় 2-3টে ফ্যামিলি নিয়ে ডুয়ার্সে আসবেন, অবশ্যই চিয়ার্স ডুয়ার্সে আসুন। আমার মনে হয় আপনাদের তারপরে আর কিছু বলতে হবে না। আপনাদের মনে হবে, দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে ধরুন একটা বড় রিসোর্টে আপনারা রয়েছেন, সেখানে হয়তো 40টা ফ্যামিলি, 40টা ঘর বা আরও বেশি কম যাই হোক, সেখানে ডাইনিংয়ের হলে গেছেন, দেখবেন হয়তো ডাইনিং টেবিল অকুপাইড হয়ে আছে, খাওয়া দাওয়া হচ্ছে। বা ব্রেকফাস্ট কাউন্টারে গেছেন, ব্রেকফাস্টের সবাই ব্রেকফাস্ট করছে, আপনারা একটু দাঁড়ালেন বাইরে, তারপরে ব্রেকফাস্টের কাউন্টার খালি হলো, সেখানে গেলেন, বা ডিনার লাঞ্চ যেটাই বলুন সেটা টেবিল খালি হলো, সেখানে গিয়ে আপনারা তারপরে গিয়ে আপনাদের জায়গা পড়লো। কিন্তু এখানে কিন্তু একদম অন্যরকম, মনে হবে নিজেরই একটা বাড়ি। খেতে দিয়েছে, খাবার রেডি, আপনি ওপরতে ঠিক আছে আসছি, তোমরা রেডি করো। নিচে আসলেন, খাবার রেডি হলো, খাওয়া দাওয়া হলো, আপনারা আবার লনে ঘুরলেন। ঘোরার পরে আবার যদি রেস্ট নেওয়ার হয় রেস্ট নিন, যদি না রেস্ট নেওয়ার হয় নদীর পাড়ে ঘুরুন। পাশেই একদম এদের যে গেস্ট হাউস বা এদের যে রিসোর্ট, সেই রিসোর্টের সামনেই মূর্তি নদী। আপনি মূর্তি নদীর সামনে গিয়ে
হাঁটাচলা করুন, বিকেলটা সানসেট উপভোগ করুন। এতগুলো কথা বলতে বলতে আপনাদের এর মধ্যে ঘরটাও দেখিয়ে দিয়েছি, টয়লেটটাও দেখিয়ে দিয়েছি। ওদের সবটাই এরকম, উপরের যে 3টে ঘর, 3টে ঘরের সঙ্গে অ্যাটাচ টয়লেট, আর নদীর পাড়টাও আপনারা দেখলেন। তার মধ্যে একটা গ্রাম্য দৃশ্য আপনাদের দেখাই, যে মাঠের মধ্যে দিয়ে গরু নিয়ে যে রাখাল তারা চলে আসছে, সন্ধে হব হব করছে, এবার বাড়ি ফেরার পালা, সেটাও একটু আমরা উপভোগ করেছি, আপনারাও দেখুন। এই সেই মূর্তি নদী, যেখানে আমরা লাঞ্চের পরে পুরো বিকেলটাই কাটিয়েছিলাম একদম সানসেট পর্যন্ত সবাই মিলে। ওপারেই গরুমারার জঙ্গল, আমরা জঙ্গলের ওদিকে যাইনি, কিন্তু দূর থেকেই দেখেছি জঙ্গলটার এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং একটা নৈসর্গিক একটা পরিবেশ, এত যে ভালো লাগছিল কি বলবো আপনাদের। তো ঠিক আছে, আপনারা উপভোগ করুন, আমিও উপভোগ করি একটু আপনাদের সঙ্গে। সেদিন নদীর পাড়ে সন্ধে নামার পরে আমরা রিসোর্টে ফিরে আসলাম। তারপরে সবার মধ্যে গল্প করেই সেদিন সন্ধ্যাটা কাটলো। তারপরে আমরা ডিনার করলাম। ডিনার করার পরে আমরা পরদিন সকালে উঠে যে যার মতো ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে নামলাম। ব্রেকফাস্ট করার পরে আমরা গিয়েছিলাম সাইট সিনে। তো সেই সাইট সিন আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারাও দেখুন কিভাবে সাইট সিন হয়, কত সুন্দর জায়গা সেগুলো। চলুন দেখতে থাকি। এবার বলি ব্রেকফাস্টের অপশন। ব্রেকফাস্টে আপনারা 3 রকম জিনিস খেতে পারেন। একটা হচ্ছে লুচি, আলুর তরকারি, ডিম সিদ্ধ, কিংবা ডিমের অমলেট, কিংবা ডিমের পোচ।
যদি আপনারা আগে থেকে বলেন তাহলে ব্রেড, বাটার টোস্ট, তার সঙ্গে বয়েলড এগ বা ডিমের পোচ বা ডিমের অমলেট খেতে পারেন। আমরা প্রথম দিন নিয়েছিলাম লুচি, আলুর তরকারি আর ডিমের অমলেট। সেটা খেয়েই আমরা তারপরে সাইট সিনে বেরিয়েছিলাম। ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের। আমরা কালকে রাত্রিবেলাই হোটেল কর্তৃপক্ষকে বলে রেখেছিলাম যে দুটো গাড়ি দিতে, বড় টাইপের বোলেরো। তো আমরা সাইট সিন করবো। সাইট সিন করার জন্য যাচ্ছি এখন। চলুন সাইট সিন আপনাদেরও করাই আমার সঙ্গে। তো গাড়ির ভাড়া যেটা হয় এখানে মোটামুটি 2200-2300 টাকা লোকাল গাড়ির ভাড়া পড়ে। ওই 4-5 ঘন্টা আপনাকে লোকাল সাইট সিন করাবে, বিভিন্ন যে যে পয়েন্ট আছে। তো আমরা ঠিক করেছি আজকে রক আইল্যান্ড না কি একটা আছে সেখানে যাব, আর সামসিং, সুনতালিখোলা এই দুটো জায়গা ঘুরে এসে এখানে আবার লাঞ্চ করব। বিকেলবেলাটা আমাদের 31st নাইট আজকে। পরপর কি আসছে সেটা অপেক্ষা করুন, আশা করি ভালো লাগবে। চলুন আমাদের সঙ্গে এখন সাইট সিন করতে। থ্যাংক ইউ। ব্রেকফাস্ট করার পর আমরা না 10:30 নাগাদ বেরোলাম। আজও একটা সুন্দর রোদ ঝলমলে দিন, তার সঙ্গে হালকা শীত, কি যে ভালো লাগছে কি বলবো। তো চলুন, আমরা প্রথমে রিসোর্ট থেকে বেরিয়ে ডান দিকে মূর্তি নদীর পাশ দিয়ে গিয়ে টিয়াবন বলে একটা জায়গা আছে, সেটা বিখ্যাত জায়গা ফরেস্টের মধ্যে। টিয়াবনের রাস্তা ধরে গিয়ে মালবাজার হয়ে আমরা ডান দিকে এই বাঁ দিকে বেঁকে যাব। সেখান থেকে কিছুটা যাওয়ার পরেই একটা পাহাড়ি জায়গা। চলুন। সামসিং সুনতালিখোলা। আমাদের সঙ্গে আছে আমাদের পাইলট লিটনের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি কোনো সময় ডুয়ার্সে আসেন এবং এবার এই সব সাইট সিন যত জায়গা আছে সুন্দর করে ভালো গাইডের সঙ্গে ঘুরতে চান, তো লিটন একজন একাই কাফি। আপনি ওর নাম্বারে ফোন করবেন, এসে আপনি ওর সঙ্গে যোগাযোগ করুন, ওর গাড়ি ইউজ করুন। দারুণ ড্রাইভার, দারুণ ছেলে, দারুণ গল্প করতে করতে গাড়ি চালায় আর সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলে। তো আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। সামসিং হলো একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় মালবাজার থেকে একটুখানি এগোলেই ডান দিকে একটা ছোট্ট পাহাড়ের ওপরে উঠতে হয়, যেটা ম্যাক্সিমাম হাইট 3000 ফুট, যেটা জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার সীমান্তের পাদদেশে অবস্থিত। সুন্দর দিগন্ত বিস্তৃত চা বাগানে ঘেরা এই গ্রামটি আপনাদের হয়তো অনেকেই দেখেছেন। আমিও আগে একবার গেছি,
সেই সময় আমি ভিডিও করতাম না, বা ব্লগ বলে কিছু ছিল না আমার। তো এবারে মনে হলো আপনাদেরকে সেই চা বাগানের দৃশ্য দেখাই। মানে যেদিকেই দু চোখ যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান, সবুজ আর সবুজ। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, রাস্তায় যেতে যেতে ভিডিও করেছি। আপনারাও দেখুন সেই ভিডিও, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। স্যামসিং একই সঙ্গে সবুজ চা বাগান এবং পাহাড়ের দৃশ্যের জন্য, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশেষভাবে পরিচিত, যা অনেক পর্যটকদের আকর্ষণ করে। পরিষ্কার দিনে এখান থেকে ভুটানের তুষার ঢাকা পাহাড়ি জায়গাও দেখা যায়। এটা নেওড়া ভ্যালি থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে কম বেশি 4000 লোকের বাস আছে। এখানকার জলবায়ু হচ্ছে কুয়াশা এবং শীতল বাতাস এবং উচ্চ বৃষ্টিপাতের জন্য উল্লেখযোগ্য। এখানে অনেক সুন্দর সুন্দর পিকনিক স্পট আছে এবং পর্যটন স্থান রয়েছে। এদের মধ্যে কয়েকটি হলো লালিগুরাস, রকি আইল্যান্ড, সামসিং ফাড়ি এবং সুনতালি খোলা। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এখান থেকে 1 ঘন্টার দূরত্বে এবং পাহাড় ও সমতল, নদী, বন, চা বাগান এবং গ্রাম সবটাই রয়েছে এর মধ্যে। অনেকটা পথ আসার পরে একটা জায়গা আমরা পেলাম যেখানে সমস্ত গাড়িগুলো পার্কিং করা হবে। এখানে পাহাড়ের যে সমস্ত লোকাল ড্রাইভার আছে, এখানে 3টে পয়েন্ট আছে, একটা ঝর্ণা, একটা হ্যাঙ্গিং ব্রিজ আর একটা সামথিং কিছু আছে। সে 3টে পয়েন্ট ঘুরে দেখাতে এখানকার লোকাল গাড়ি যেগুলো আছে সেগুলোকে পাহাড়ের লোকাল লোকজনের মানে ইনকামের স্বার্থে এটা করা হয়েছে যে ওরা 1300 টাকা করে নেয় 3টে পয়েন্ট ঘোরায়, প্লাস 20 টাকা এখানকার টিকিট চার্জ করেছে। তো আমরা 3টে পয়েন্টে যাব না, আমরা শুধু হ্যাঙ্গিং ব্রিজটা আপনাদেরকে দেখাবো বা আমরা নিজেরা দেখবো। সেটার জন্য হয়তো 300 টাকা নেবে, প্লাস 20 টাকা টিকিট চার্জ। সেটা কম্পালসারি সব গাড়ির ক্ষেত্রে। সমস্ত গাড়িগুলোকে, ট্যুরিস্ট গাড়িগুলোকে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়। দেখাচ্ছি কেমনভাবে দাঁড় করানো হয়। এইভাবে দাঁড়িয়ে আছে সমস্ত ট্যুরিস্ট গাড়ি। পার্কিং চার্জ, টিকিট চার্জ যাই বলো না কেন এভাবে দেখানো হয়। জায়গাটা এরকম, একটা সুন্দর মন্দির আছে। তারপরে এখান থেকে সোজা আমরা ওদের গাড়িতে করেই ওই হ্যাঙ্গিং ব্রিজ পয়েন্টে যাব। সেটা খুব সুন্দর। চলুন নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমরাও দেখব।
হ্যাঙ্গিং ব্রিজ, আর 4টে পয়েন্ট আছে, আরও 3টে পয়েন্ট আছে, সেটা নেওড়া ড্যাম, নেওড়া লাভার্স পয়েন্ট, নেওড়া ব্রিজ। সেগুলোতে আমরা যাচ্ছি না, কারণ এখন উইন্টার সিজন, নেওড়া ড্যামে জল কম আছে। তো এই হ্যাঙ্গিং ব্রিজ এখানে স্যামসিংয়ে বেশ ফেমাস। বহুকাল আগে একবার এসেছিলাম, তখন আমার কলেজ লাইফ থেকে জাস্ট বেরিয়েছি, সেই সময় বন্ধুদের সঙ্গে এসেছিলাম, আর এতদিন পরে আবার আসলাম। পুরনো জায়গার স্মৃতি ফিরে পেতে ভালোই লাগছে। জঙ্গলের মাঝখানে অপরূপ দৃশ্য, ঠান্ডা ঠান্ডা একটু ফিল হচ্ছে। বন্ধুরা, এই ছিল আমার প্রথম পর্বের ভিডিও। আপনাদের যেগুলো যেগুলো দেখালাম, আমরা এরপরে ডিসিশন নিলাম যে আরও যে 3টে পয়েন্ট আছে সেই 3টে পয়েন্ট ঘুরেই আসি। সেগুলো ভীষণ সুন্দর, আপনাদের পরবর্তী পর্বের ভিডিওতে আমরা সেগুলো দেখাবো। ততক্ষণ আমার সঙ্গে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে যত খুশি শেয়ার করুন। আর আপনি যদি বেল আইকনের অল বাটনে ক্লিক করেন, তাহলে যখনই আমি একটা ভিডিও দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি সাবস্ক্রাইব করলে আমি আপনাদের জন্য ভিডিও বানানোর আরও এন্থ পাবো। ততক্ষণ ভালো থাকুন। থ্যাংক ইউ।